মুসাইবা, রেডেন জালাল, রেডেন এটাও আর 23 হচ্ছে ব্যাচ। রেইডেন সোগান। এটা হচ্ছে রেডেন 23 ব্যাচ। শোগান। এই রে কি রে, এ তো বললে তোমরা নাই এখানে। আচ্ছা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা ওয়েল, আর কে বাকি আছে? আর কেউ আছে বাকি 23 ব্যাচ? দেখো তো। স্যার আর ওকে, নাই। আর নাই, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। তোমরা আসসালাম, হ্যাঁ। তোমরা একটু ইয়ে করো, আমরা কি কিছু সময় ওয়েট করব? আচ্ছা একটু ওয়েট করি, সবাই আসুক।
হ্যারোড ডোমার গ্রোথ মডেল, তাই না? আচ্ছা, আমি দেখতেছি তোমাদের এটা একটু। স্যার লুইস গ্রোথ মডেল হচ্ছে দেখানো হয়েছিল লাস্ট ক্লাস। হ্যাঁ, স্টেজ গ্রোথ মডেল যেগুলো ছিল, এটা তোমাদের ছিল হচ্ছে চ্যাপ্টার 3 সম্ভবত। হ্যাঁ, রাইট। হ্যাঁ, আমি শেয়ার দিচ্ছি তোমাদের সাথে। দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা এগুলো আলোচনা করেছিলাম। ক্লাসিক থিওরিজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে আমরা রস্টোস স্টেজেস অফ গ্রোথ, সেটা আমরা দেখেছিলাম। ডিফারেন্ট স্টেজেস অফ গ্রোথ, কয়টা স্টেজ ছিল মনে আছে? 6টা। ছয়টা ছিল। তারপরে প্রথম ছিল তো 5টা, তাই না? প্রথমে 5টা, তারপরে তারপর একটা 6টা ছিল। রস্টোস গ্রোথ মডেল আমরা দেখেছিলাম। রস্টোস 5 স্টেজেস অফ গ্রোথ, দেন আর একটা স্টেজ তোমার হলো সেটা কোয়ালিটি নিয়ে আলোচনা করেছে, বিয়ন্ড কনসাম্পশন, দ্য সার্চ ফর কোয়ালিটি। এরপর আমরা আলোচনা করেছি হ্যারোড ডোমার গ্রোথ মডেল, এটা আমরা আলোচনা করেছিলাম। সেটা আমরা ড্রাইভ করেছিলাম, সেখান দিয়ে একটু ম্যাথ করেছিলাম, তোমাদেরকে করতে বলেছিলাম। ক্লাসেও তোমরা 2-1টা ম্যাথ করেছিলা এটা। তারপরে আমরা আলোচনা করেছিলাম ওই যে ইকুয়েশন যেভাবে ড্রাইভ করেছে, আমি যেভাবে করেছিলাম সেভাবে করলে তোমাদের লাইফ মনে হয় ইজি হবে, সেটাই করবা। ওই ইকুয়েশন গুলো যেভাবে লিখেছিলাম এই এখানেও আছে একই রকম, মানে খুব ডিফারেন্স না, বাট ওটা বোধহয় আমি একটু ইজি করে লিখেছিলাম। আচ্ছা, আর এরপরে আমরা আলোচনা করেছিলাম স্ট্রাকচারাল চেঞ্জ মডেল, দ্য লিউইস টু সেক্টর মডেল, এটা আমরা আলোচনা করেছিলাম। সেখানে সারপ্লাস লেবার নিয়ে কথা বলেছিলাম। সারপ্লাস লেবার এগ্রিকালচারাল সেক্টরে, সেটা তোমার ম্যানুফ্যাকচারিং সেক্টরে সেটা ট্রান্সফার হয়ে যাবে এবং সেখানে অ্যাবজর্ব হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই যে গ্রাফটা আমি তোমাদের দেখিয়েছিলাম। তারপরে এখানে কিছু ক্রিটিসিজম অফ লিউইস মডেল সেটা ছিল, সেটা তোমাদের আমি বলছিলাম যে তোমরা এটা পড়বা, এটা তোমরা দেখে নিও। ক্রিটিসিজমটা বোধহয় আমরা শেষ করতে পারি নাই। আচ্ছা, এটা তো আমি জানি না তোমরা কি দেখার সুযোগ সময় তোমাদের হয়েছিল কিনা। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো আমি হয়তো তোমাদের জিজ্ঞেস করবো। এগুলো কি আমার এখানে আর রিপিট করার প্রয়োজন আছে? তোমরা নিজেরাও তো, এটা তো ক্লাসে আমি দেখিয়েছিলাম। আর ইউ ওকে? দেখার সময় হয়েছিল? স্যার কাইন্ডলি যদি একবার সংক্ষেপে গো থ্রু করে দিতেন তাহলে ভালো হতো। এটা তাহলে সবগুলো তো আর পারা যাবে না, তাহলে এটা করি তাই না? ইয়েস স্যার। লিউইস মডেলটা আমরা এখানে গো থ্রু করি, এটা আমরা দেখবো। আর এর ক্রিটিসিজম গুলো আজকে দেখবো। তারপরে যদি সময় থাকে আমরা সলো মডেলে চলে যাব। সলো মডেলটা আমি এখান থেকে পড়বো না, ম্যানকিউ নামে আর একজন অর্থনীতিবিদ আছেন, তার একটা বই থেকে আমি সলো গ্রোথ মডেলটা আমি পড়াবো তোমাদের, সেটা আমি দেখবো। এখানে আছে, এখানেও সলো মডেলটা আছে, বাট এটা এই যে সলো মডেলটা খুব এখানে খুব একটা ভালোভাবে দেয়া নাই, আমি অন্য একটা বই থেকে তোমাদের পড়াবো। তাহলে দেখি লিউইস মডেলটা আমরা দেখি। আহ ঠিক আছে। আচ্ছা, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আমি দেই। তোমাদের টাইম ইয়াটা তো ঠিক করলা না রে বাবা? কবে ইয়ে করবা? সাবমিট কবে করবে তোমরা? স্যার তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট স্যার কিছু সাবমিট কবে করতে কনফিউশন চাও? ছিল। বলো কি কনফিউশন ছিল। স্যার এটা স্যার একটু পরে বলি, এটা একটু অনেকক্ষণ ধরে বলা লাগবে তো, বা না ইমেল বলো, করে সমস্যা আপনাকে নেই। পাঠায়। স্যার না না, আমাদের তো এখানে ল্যাবর, বলো, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ বলছি বলো। স্যার, স্যার আমাদের তো ল্যাবর গ্রোথ নিয়ে মানে একটা মানে প্রেজেন্টেশন ফাইল পড়াতে বলছিলেন। তো স্যার ল্যাবর গ্রোথের যেটা মানে বিভিন্ন
মানে অনলাইন ঘাটাঘাটি করে যা দেখলাম ওই হুম রকম ভাবে মানে অ্যানালাইসিস করা, মানে যে এই ডাটাগুলো পাইছি এই ডাটাগুলোকে আমি এইভাবে একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে এসে কাজ করব, এরকম পেপার পাই নাই বাংলাদেশের ক্ষেত্রে। না, থিওরিটিক্যাল সবগুলো তোমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কে নেওয়ার প্রয়োজন নাই। আর তুমি লেবারের ক্ষেত্রে তুমি দেখবা আইএলও, 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 ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওখানে যাবে। হ্যাঁ, স্যার স্যার ওখানে ডেটা এমনিতে পাওয়া আমাদের যাবে। আমাদের ডাটাগুলা কমপ্লিট করা শেষ, এক্সেল ফাইল তৈরি করছে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী, হুম, বাট অনেকগুলো ওয়েবসাইট আছে যেমন লাইক ওয়ার্ল্ড ম্যাক্রো ব্যাংকেও ট্রেন্ড। দেখবা, আবার আইএলও দেখতে পারো, আইএলও কিন্তু পাওয়া যাবে, সেটা এডিশনাল। হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকে স্যার আছে ভালো, আইএলও তেও দেখবা। হ্যাঁ, আর এমনিতে ম্যাক্রো ট্রেন্ড নামের ওয়েবসাইট, হুম কিছুগুলো ওয়েবসাইট হুম আছে যেগুলা মানে হুম ডাটা এক্সট্রাক্ট করে অন্য জায়গা থেকে, ওগুলা হুম থেকে হুম নিলে হবে, মানে এরকম যেগুলো হুম, সার্টিফাইড না। হবে, বাট ইউ হ্যাভ টু সাইট প্রপারলি। তুমি যেখান থেকেই নাও কোনো সমস্যা নাই, কিন্তু সেটা তুমি প্রপারলি সাইট করবা, রেফারেন্সটা ঠিক মতো দিতে হবে, সাইট দিতে হবে যে কোথা থেকে আমি নিয়েছি। প্রতিটা গ্রাফের নিচে লিখে দিতে হবে যে সোর্স, লিখে দেবা, আবার এরপর আবার রেফারেন্সে লিখে দেবা, ডিটেলসে লিখে দেবা। গ্রাফের নিচে সোর্স লিখে দেবা ছোট করে। আর যে আমি তোমাদের সবাই অবগতির জন্য বলতেছি, ওই যে কেউ একজন বলছিল আমাকে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস নিয়ে কনফিউশন, তা আমি আমার 3টা পাবলিশ পেপার, Q1-এ 2টা, একটা Q2-তে আছে বোধহয়, ওগুলোতে তোমাদের আমি শেয়ার করেছিলাম, আই থিঙ্ক তোমরা সবাই পেয়েছো, তাই না? ওটা একটু দেখতে পারো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস যেভাবে, নট নেসেসারি যে এক্স্যাক্টলি এরকম হতে হবে, এরকম কিছু বিষয় নাই। তোমরা আর থিওরির সাথে পুরোপুরি মিলাইতে হবে এরকম না, ওরকম দরকার, ওইটা না হলেও তেমন, মানে যদি না পারো আর কি, তাহলে দরকার নাই, সমস্যা নেই। ঠিক আছে, যতটুকু তোমার পসিবল হয় সেটা, সুন্দর প্রেজেন্টেশনটা যাতে সুন্দর হয়, লেখাটা যাতে সুন্দর হয়, রেফারেন্স গুলো যেন প্রপারলি থাকে, কপি করে পেস্ট করে দিলেই তো আমি টার্নি টেনে বুঝতে পারবো কি করছো তোমরা। আর সে অন্য জায়গা থেকে যদি ইনফরমেশন নাও ইস ওকে, কিন্তু সেটা তোমাকে প্রপারলি তার অ্যাকনলেজ করতে হবে যে আমি ওই জায়গা থেকে নিয়েছি, এটা তোমাদের বলতে হবে। হ্যাঁ, ওটা ওইটা না বললে হবে না। আর আহ, তোমার যেভাবে যেভাবে বলছি সেভাবে তোমার অন্য জায়গা থেকে ডাটা তুমি নিবে, বাট এটা কিন্তু সব তোমার এক্সেল ফাইলে তোমার নিজেকে করতে হবে। এক্সেল ফাইলটা করবা, ওই যে যেটা যেটা ইনস্ট্রাকশন দেয়া আছে, এবং ইনস্ট্রাকশন গুলো কিন্তু সেদিনই দেওয়া আছে, যেদিন তোমার সাথে কথা বললাম সেদিন সারা রাত জেগে ভোরবেলায় আমি তোমাদের এগুলো কিন্তু দিয়েছি, ওই ইনস্ট্রাকশন গুলো, গ্রুপটা ডিফর্ম করেছি, তারপরে টপিক গুলো একটু রিভাইজ করে দিয়েছি, সেটা নিয়ে ক্লাসেও কথা বলেছিলাম, এবং কিছুটা, কারণ ইভেন্টলি ডিস্ট্রিবিউট করার জন্য আমাকে ওগুলো করতে হয়েছে। তো এই তো মোটামুটি ভাবে। আর তোমাদের স্পেসিফিক যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা আমার সাথে দেখা করতে পারো, আমার সাথে ইসে ক্লাসের পরেও করতে পারো। আই উইল বি অ্যাভেলেবল ইন মাই অফিস ফ্রম দ্য নেক্সট উইক, সমস্যা নাই, তোমরা চাইলে সেটা আমার সাথে করতে পারো। কিন্তু তোমরা ডেট ফিক্স করো, কবে কবে তোমরা সাবমিট করবে। আর কোনো কোশ্চেন, ওই যে কি কথা বলতেছিলা, আর কোনো কোশ্চেন রে বাবা? ও স্যার। হুম, তোমাদের কবে সাবমিট করতে চাও আর প্রেজেন্টেশন কবে দিতে চাও বলো। তোমরা তো আমাকে জানানোর কথা ছিল, তোমরা জানাও নাই তো আমাকে। তুমি বলছো স্যার আমরা কথা বলে আপনাকে জানাবো, তাই তাই বলছিলে না? আমাকে তারপরে জানাও নাই তোমরা। স্যার সিআর হচ্ছে আপনাকে জানাবে। স্যার কারণ হ্যাঁ, বলো। আপনাকে আমি আজকে কল দিয়ে জানাই দিব স্যার, আজকে একটু আচ্ছা সময় ঠিক আছে, তো কবে তোমরা সাবমিট করতে চাও, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু এটুকু তোমাকে বলে রাখি, আমি যেদিন তোমাদের শেষ ক্লাস হবে তোমাদের সাথে আমার, ফাইনাল উইকে, তারপর থেকে তোমাদের সাথে এই কোর্স সম্পর্কিত আর কোনো কথা আমি বলবো না। তোমাদের সাথে কোনো রকমের, হ্যাঁ, সম্পর্ক থাকবে যদি রিসার্চ, আমরা অন্য কোনো রিসার্চ করো, যে তোমাদের কয়েকজন আমার সাথে কাজ করতেছো, সেগুলো থাকবে, সেগুলো ওকে, দ্যাট উইল বি গোয়িং অন। কিন্তু এই কোর্স রিলেটেড কোনো কথা ফাইনাল উইকের পরে আমার সাথে কোনো বলা হবে না, আনটিল অ্যান্ড আনলেস দ্য রেজাল্ট ইজ পাবলিশড। আর কোনো কথা বলবো না, কোনো ইনস্ট্রাকশন কোনো সেগুলো কিন্তু আমি বলবো না, আগেই বলে রাখি। এবং যেদিন তোমার ফাইনাল ক্লাস হয়ে যাবে সেদিন তোমাদের সিটি মার্কস, অ্যাটেন্ডেন্স মার্কস সব কিছু কিন্তু আমি দিয়ে দিব সেদিন, অথবা উইদিন 2 ডেজ, 2 or 3 ডেজ, সবকিছু তোমাদের সাথে আমার ফাইনাল পরীক্ষার আগে সমস্ত ইভালুয়েশন কমপ্লিট, কোনো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কিছু বাকি থাকবে না। অতএব তোমরা যদি বলো স্যার একদম শেষের দিনে প্রেজেন্টেশন দিলে হবে না, সেটা আমি নেব না। ফাইনাল উইক কোনো কিছু রাখা যাবে না,
কোনো সিটি রাখা যাবে না, কোনো প্রেজেন্টেশন রাখা যাবে না ফাইনাল উইকে। তার আগে তোমরা যে কোনো দিন দাও, আই হ্যাভ নো প্রবলেম। বোঝা গেল কথা? আচ্ছা স্যার, আমরা আপনাকে জানাবো স্যার আজকে ফাইনাল ওকে, উইকের আগে ঠিক হয়ে আছে। যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে রে বাবা। ফাইনাল উইকে যাতে না হয়, হ্যাঁ, এটা মাথায় রাখো। ফাইনাল উইকে আমি কিছু তোমাদের প্রেজেন্টেশন বা ডেডলাইন ওগুলো থাকবে না, কারণ আমাকে ওই এক সপ্তাহ আমাকে সময় দিতে হবে তোমাদের ইভালুয়েশন করার জন্য। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো দেখতে হবে, তারপরে তোমাদের ওই প্রেজেন্ট ইয়াগুলো মার্কস গুলো দিতে হবে, সব এগুলো কাজ করতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় গেল, আমাকে আজকে জানাই দেবা তোমরা কথা বলে। আর সেকেন্ড যেটা, সেটা হলো যেহেতু তোমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্স করছো, অনেকের হয়তো আগ্রহ থাকতে পারে। তো আগামী শনিবার সকাল 10টা থেকে 1:15 বা 1:30 পর্যন্ত বাজেটের উপরে একটা সেমিনার আছে। সেখানে জ্বালানি উপদেষ্টা থাকবেন, বাংলাদেশ অর্থনীতি সমিতি এটা অর্গানাইজ করছে। আমি বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য, এক্সিকিউটিভ কমিটির মেম্বার। আগের কমিটিতেও ছিলাম, এখানেও আমাকে রেখেছে এক্সিকিউটিভ কমিটির মেম্বার হিসেবে আছি, এবং এই সেমিনার অর্গানাইজিং কমিটিতেও আমি আছি। সেখানে তোমার বিশিষ্ট অর্থনীতিবিদ যারা আছেন, অর্থনীতিবিদ, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন থাকবেন, অর্থনীতি সমিতির আমরা থাকবো, সবাই থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসি, উনি অর্থনীতিবিদ, আমার শিক্ষক, উনিও থাকবেন। তো ওখানে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আর যদি সময় থাকে, তাহলে তোমরা একটু যেতে পারো। এটা হবে সিরডাপে। সিরডাপ চেনো তোমরা? সিরডাপ মিলনায়তন। সিরডাপটা হচ্ছে এই যে এই দোয়েল চত্বর দিয়ে তুমি যদি যাও, দোয়েল চত্বর দিয়ে প্রেস ক্লাবের দিকে তুমি যদি যাও, তাহলে তোমার দোয়েল চত্বর দিয়ে গিয়ে হাইকোর্টের ওখান থেকে বায়ে গেলেই ওই যে মোড়টা আছে, ওই মোড়ে একদিকে হচ্ছে হাইকোর্ট, আর একদিকে হচ্ছে তোমার এই সিরডাপ, বা গুগলে সার্চ দিলেই হবে CIRDAP, সিরডাপ। লাঞ্চও দেওয়া হবে। তো বন্ধুরা ফান করতে করতে, আনন্দ করতে করতে ওখানে গেলা, কিছু বাজেট সম্পর্কিত কিছু বক্তৃতা শুনলা, যদি তোমাদের ইন্টারেস্টেড থাকো। ডেভেলপমেন্ট ইজ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। যদি ইয়া থাকো তাহলে ওখানে যেতে পারো, গিয়ে একটু কথা শুনলা, তারপর লাঞ্চ লাঞ্চ খেয়ে আসলা সবাই মিলে, যারা যারা যেতে চাও, ইন্টারেস্টেড থাকো। ঠিক আছে, আমি এই প্রোগ্রামটা আমি শেয়ার করে দেবো নাসিরের কাছে। নাসির, আমি তোমাকে দিয়ে দেবো, হ্যাঁ? তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, যদি কেউ তুমি শেয়ার দিয়ে দিও, ইন্টারেস্টেড থাকলে তোমরা ইয়া করবে। আর স্যাটারডেতে আমি ছুটিতে থাকবো। স্যাটারডেতে তোমাদের সাথে আমার দেখা হবে না, তোমাদের সাথে আমার মানডেতে দেখা হবে। এটা একটু বলে দিও, যারা এখানে আসে নাই তাদেরকে বলে দিও। আচ্ছা মানডেতে তোমাদের সাথে দেখা হবে, স্যাটারডেতে আমি থাকছি না, আমি ছুটি নেব। তো ওখানে যেহেতু একটা ন্যাশনাল সেমিনার, তো ওখানে আমাকে থাকতে হবে আর কি। আমি পেপার আপাতত প্রেজেন্ট করতে পারবো না আর কি, করবো না আর কি। আমার সময়, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু আমি ওখানে অর্গানাইজিং কমিটিতে আছি, ওখানে থাকবো। তো তোমরা ওখানে গেলে আমার সাথে দেখা করিও, ওখানে যদি যাও, যদি কেউ ইন্টারেস্টেড থাকো। হ্যাঁ, যদি 12টা ক্লাস তো আমি যেহেতু নিচ্ছি না স্যাটারডেতে, তো তোমরা তোমাদের ক্লাস শেষ করে চলে যেতে পারো, এখানে রিক্সা নিয়ে চলে যেতে পারো। হ্যাঁ, প্রেস ক্লাবের আগেই সিরডাপ লিখে যেতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা লেখাপড়ায় আসি। কি ব্যাপার, শেয়ার দিচ্ছি, শেয়ার হচ্ছে না কেন? ও, শেয়ার কি হচ্ছিল এতক্ষণ? জি স্যার, স্ক্রিনশট। ও আচ্ছা, ওয়েল, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। আমরা গত ক্লাসে যেটা ইয়ে করেছিলাম, যাদের একটু সমস্যা ছিল, সেটা আমরা আবার একটু গো থ্রু করার চেষ্টা করি, এবং এডিশনাল কিছু ইনফরমেশন আমাদের সময়ের মধ্যেই আমরা সেটা শেষ করার চেষ্টা করব। দ্য লিউইস টু সেক্টর মডেল, এটা আমরা বেশ কয়েকটা মডেল আমরা দেখেছি। রস্টস মডেল দেখেছি, হ্যারোড-ডোমার গ্রোথ মডেল দেখেছিলাম। এরপরে আমরা লিউইস টু সেক্টর মডেল আমরা দেখেছিলাম। এখানে টু সেক্টর বলতে আসলে মূলত এখানে এগ্রিকালচারাল সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বোঝানো হয়েছে। এটার মূল কথাটা কি, মদ্দা কথাটা কি ছিল? সেটা ছিল থিওরি অফ ডেভেলপমেন্ট ইন হুইচ সারপ্লাস লেবার ফ্রম দ্য ট্রেডিশনাল এগ্রিকালচারাল সেক্টর, ট্রেডিশনাল এগ্রিকালচারাল সেক্টরে যে লেবারটা সারপ্লাস থাকবে, ইজ ট্রান্সফার টু দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, দ্য গ্রোথ of which absorbs the surplus labor, promotes industrialization and stimulates sustained development. এখানে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে আসলে আমরা এখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকেই বোঝাচ্ছি আর কি। ম্যানুফ্যাকচারিং সেক্টর,
ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো এখানে তোমার এগ্রিকালচারের যে সারপ্লাসটা থাকবে সেটা তোমার ট্রান্সফার হয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে চলে যাবে এবং সেখানে সে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে সে কাজ করবে, দ্য গ্রোথ অফ হুইচ অ্যাবজর্ভ দ্য সারপ্লাস লেবার। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে গ্রোথটা হবে সেখানে সেই লেবারটাকে অ্যাবজর্ভ করবে এবং তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। কিন্তু সমস্যাটা কোথায় হলো? আমি তোমাদের প্রশ্নতে জিজ্ঞেস করতে পারি, whether Lewis model applies, whether Lewis model can be applied in Bangladesh, বাংলাদেশের জন্য সেটা প্রপারলি অ্যাপ্লিকেবল কিনা। তো বাংলাদেশের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে কিনা আরো আরো আলোচনা করার পরে সেটা তোমরা হয়তো করতে পারবা। কিন্তু আমরা প্রধানত অর্থনীতি থেকে ইকোনমিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার এগ্রিকালচার, ট্রেডিশনাল সেক্টর এগ্রিকালচার, আর সেকেন্ড হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি অর ম্যানুফ্যাকচার, আর 3 নম্বর হচ্ছে সার্ভিস সেক্টর। এখন এখানে যেটা লিউইস মডেল যেটা বললো সেটা হচ্ছে এগ্রিকালচারের সারপ্লাস যদি তোমার লেবার থাকে সেটা যাবে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, ম্যানুফ্যাকচারিং এ। কিন্তু ঘটনা হলো আমরা তো আসলে ইন্ডাস্ট্রিতে যাচ্ছি না, আমরা তো এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিতে যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি সার্ভিস সেক্টরে। তাহলে যেটা বললো যে এখানে ইন্ডাস্ট্রিতে সেটা অ্যাবজর্ব হবে এবং সেটা তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সেটা তোমার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য সেটা কাজ করবে, সেই এক্সট্রা লেবার সারপ্লাস লেবারটা, সেটা আসলে ওইভাবে প্রপারলি হয়তো এখানে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো প্রপারলি হয়তো হয় না। Surplus labor, the excess supply of labor over and above the quantity demanded at the going free market wage rate. যে ওয়েজ রেটটা আছে মার্কেটে, যেই ওয়েজ রেটটা আছে সেই ওয়েজ রেটে যদি তোমার এক্সেস সাপ্লাই থাকে, লেবার যেটা দরকার ডিমান্ড তার থেকে যদি বেশি থাকে তখন তাকে আমরা সারপ্লাস লেবার বলছি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ক্লাসে বলেছিলাম ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট হলেও কিন্তু সারপ্লাস লেবার থাকতে পারে। সেটা কেমন? সেটা হলো আমি বলেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, প্রাইভেটেও আছে, পাবলিকে আরো বেশি আছে, গভর্নমেন্ট সেক্টরে কিন্তু এটা খুব বেশি পরিমাণে আছে। সেটা হলো গভর্নমেন্ট অফিসে আমরা অনেক সময় দেখি বা আমাদের অনেকের কমপ্লেন থাকে যে গভর্নমেন্ট অফিসে, সরকারি অফিসে কাজগুলো ঠিকভাবে করা হয় না, লোকগুলো বসে আছে এবং এখানে খুব ফানও করা হয়। অনেক সময় বলা হয় যে এক্সাম্পল হিসেবে দেওয়া হয় ঢাকা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রার অফিসের কথা বলা হয়, যে ওখানে যখন কোনো মার্কশিট আনতে যাওয়া হয় তখন বলে মার্কশিট বা কোনো ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেট বা কোনো কাজে যদি যাওয়া হয় তখন বলে আপনি লাঞ্চের পরে আসেন। লাঞ্চের পরে আসলে বলা হয় যে ঠিক আছে আপনি তার পরের দিন আসেন সকালে, এরপর আবার বলে লাঞ্চের পরে আসেন, এইভাবে আর কি। এটা একটা এক্সাম্পল, সবসময় যেরকম হয় তা না, দুই একটা হয়তো এক্সাম এটা ভিডিওতে বা ইউটিউবে ছেড়েছে এরকম ভাবে। এটাতে একটা স্যাম্পল। সরকারি অফিসগুলোতে অনেক ক্ষেত্রেই আমরা দেখি, অনেক নাটকেও আমরা দেখি যে এই ধরনের দেখানো হয় যে যেখানে যে কয়জন লোক দরকার তার থেকে বেশি পরিমাণ লোক তোমার এমপ্লয় করা হয়। আবার কৃষি ক্ষেত্রে এটা আরো বেশি হয়, এগ্রিকালচার সেক্টরে এটা বেশি হয়। যেমন ধরো এখানে একটা ফ্যামিলিতে লোক আছে 7 জন, 7 মেম্বার্স, কিন্তু তাদের যতটুকু জমি আছে সেই জমিটুকু চাষ করতে, ফার্মিং করতে হয়তো 5-7 জন লোক লাগে না, লাগে হচ্ছে 4 জন লোক। 4 জন লোক কাজ করলেই যদি তোমার যেই ওয়ার্কিং আওয়ার বা লেবার আওয়ার যেই কটা আছে এক সপ্তাহে, সেটা কিন্তু তারা কিন্তু সেই জমিটা চাষ করতে পারে। কিন্তু তারা কিন্তু সেখানে 4 জনের পরিবর্তে ফ্যামিলি মেম্বার 7 জনেই যাচ্ছে। তার মানে এখানে যে এক্সট্রা 3 জন মেম্বার আছে এটাকে আমরা বলছি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। অ্যাকচুয়ালি দে আর আনএমপ্লয়েড, ডিসগাইজড। এটা আসলে বুঝতে পারছি না, আসলে কিন্তু তাদের দরকারই নাই। এরাও কিন্তু তোমার হচ্ছে ওই সারপ্লাস লেবারে চলে যাবে। যে এগ্রিকালচার সেক্টরে কিন্তু আসলে অনেক সারপ্লাস লেবার থেকে যায় অনেক সময়, কারণ দেখা যায় যে ওখানে সাপ্লাই অনেক বেশি, লেবার সাপ্লাই বেশি, কিন্তু ডিমান্ড আসলে অত নাই, অত দরকার হয় না। ওই এক্সিস্টিং যে ওয়েজ, যে প্রতিদিন হয়তো 500-200 টাকা বা 300 টাকা হারে, এই টাকায় আসলে সাপ্লাই এত বেশি লেবারই নাই, এই ডিমান্ড নাই, কিন্তু সাপ্লাই অনেক বেশি আছে। তো এটাকেই তোমার বলা হচ্ছে যে এক্সেস সাপ্লাই অথবা সারপ্লাস অফ লেবার বলা হচ্ছে। In the Lewis two-sector model of economic development, surplus labor refers to the portion of the rural labor force whose marginal productivity is zero or negative. আচ্ছা, ওয়েল, এখন মার্জিনাল প্রোডাক্টিভিটি বলতে কি বুঝি আমরা? কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম মার্জিনাল প্রোডাক্টিভিটি মানে কি। মার্জিনাল প্রোডাক্টিভিটি অর্থ হচ্ছে যে তোমার 1 ইউনিট লেবার যদি তুমি বাড়াও, একটা লেবার যদি তুমি বাড়াও, তাহলে সে কতটুকু উৎপাদন করতে পারে। এটা যদি ম্যাথমেটিক্যাল ভাষায় তুমি যদি বলতে চাও, আমরা যদি এভাবে বলি, দেখো
যদি আমি এভাবে বলি যে ওয়াই হচ্ছে আউটপুট ইজ এ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, এভাবে যদি আমি বলি প্রোডাকশন ফাংশন। তো এখন এখানে মার্জিনাল বলতে আমি কি বোঝাচ্ছি? মার্জিনাল বলতে আসলে বোঝানো হবে ডিওয়াই বাই ডিএফ, এটা। তো এখানে আমি কেটাকে যদি ফিক্সড রাখি, ক্যাপিটালকে আমরা ধরে নিলাম যা আছে তাই, নো চেঞ্জ, চেঞ্জ করলাম লেবার। তাহলে 1 ইউনিট লেবার যদি চেঞ্জ করি, এখানে আসলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করি, এটা মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। তার মানে 1 ইউনিট লেবার যদি তুমি পরিবর্তন করো, তাহলে আউটপুটে কি পরিমাণ পরিবর্তন হবে? সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার। তো সেটা এখানে বলছে যে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ 0। কেন 0 হচ্ছে? কারণ যে পরিমাণ লেবার আমার দরকার এগ্রিকালচারাল সেক্টরে, আমি তো বললাম যে এখানে আমার দরকার হচ্ছে 4 জন, কিন্তু এখানে আমি ব্যবহার করতেছি কতজন? ব্যবহার করতেছি আমি এখানে ব্যবহার করছি 7 জন। তাহলে আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি ফর 5th, 6th and 7th লেবার, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম লেবারের জন্য তার মার্জিনাল প্রোডাক্টিভিটি কি হবে বলো? কত হবে? 0 হবে। অর নেগেটিভ বলছে। নেগেটিভ কেন বলছে? নেগেটিভ কেন বললো? নেগেটিভ বলছে এই কারণে, ধরো এখানে 2 জন এখানে হলো, তৃতীয় জন তখন হচ্ছে, এরা কাজ না করে কি করবে? কাজের পরিবর্তে যে কাজটা আসলে ওখানে বসে সে, ফর এক্সাম্পল, সে ইউটিউব ছেড়ে দিল, অন্যদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। সে তো উৎপাদন করলোই না, তার আগে যারা উৎপাদন করতো ওই 4 জন, তাদের উৎপাদনের ব্যাঘাত ঘটাচ্ছে। দেখা গেল সেখানে সে গান ছেড়ে দিল, ইউটিউবে গান ছেড়ে দিল, এখন তো মোবাইল ফোন সব জায়গায় আছে, ইউটিউবে গান ছেড়ে দিল, অথবা সে অন্য কোনোভাবে ডিস্ট্রাকশন করলো। এইভাবে তারা তোমার হয়তো মার্জিনাল প্রোডাক্টিভিটি নেগেটিভ হয়ে যেতে পারে। এবং মার্জিনাল প্রোডাক্টিভিটি গুলো আমরা এভাবে কাউন্ট করি, দেখো নাম্বার অফ লেবার এখানে যদি দেই, আর হলো প্রোডাক্টিভিটি এরকম। তাহলে একটা লেবার যদি তোমার উৎপাদন করে, ফর এক্সাম্পল একটা লেবার উৎপাদন করলো হচ্ছে 10 আউটপুট, আর এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি আমরা এভাবে করি, তখন তার মার্জিনাল প্রোডাক্টিভিটি হচ্ছে 10। সেকেন্ড লেবার উৎপাদন, সে টোটাল প্রথম 2টা লেবার মিলে উৎপাদন হলো ফর এক্সাম্পল 15, তাহলে মার্জিনাল প্রোডাক্ট কত হবে বলো? বলো কত? 7.5। 7.5. না 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 বাবা, 7.5 না, 5 হবে। মার্জিনাল প্রোডাক্ট মানে হচ্ছে তোমার এভারেজ প্রোডাক্ট না। তোমরা এভারেজ প্রোডাক্ট বলছো কেন? আমি মার্জিনাল প্রোডাক্ট তো এভারেজ প্রোডাক্ট বলি নাই, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলেছি। এটা এভারেজ প্রোডাক্ট না, এটা তো তোমার ডি ওয়াই বাই এল না, ওয়াই বাই এল হচ্ছে এভারেজ প্রোডাক্ট, আর ডিওয়াই বাই ডেল ওয়াই বাই ডেল এল হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট। অর্থাৎ এখানে 1 ইউনিট লেবার ব্যবহার করলে তুমি 10টা প্রোডাকশন উৎপাদন করতে পারতেছো প্রোডাক্টের, তাহলে তার মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে 10। সেকেন্ড ইউনিট যখন নিলা, দুজন মিলে করতেছে 15, তাহলে সেকেন্ডটার জন্য কত হলো? Or 5. 5 হলো। এখন 3 জন মিলে করতেছে ফর এক্সাম্পল 18, তাহলে তোমার থার্ডটার জন্য কত হলো? So 3. 3 হলো। তাহলে মার্জিনাল প্রোডাক্ট, এই যে মার্জিনাল প্রোডাক্ট আস্তে 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 কমে যায়, এটা তোমার নিজের জীবনেও তুমি দেখতে পারো। তুমি যখন সকালে ঘুমের থেকে ওঠো, যখন ম্যাথ করতে থাকো বা কোনো প্রবলেম সলভ করতে থাকো, প্রথম ঘন্টায় যে পরিমাণ প্রবলেম সলভ করতে পারবা, দ্বিতীয় ঘন্টায় আরেকটু কম, টায়ার্ড হয়ে যাও, তৃতীয় ঘন্টায় আরো, চতুর্থ ঘন্টায় আরো কম, কারণ তোমার প্রোডাক্টিভিটি, মার্জিনাল প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমে যাবে। নাম্বার অফ প্রবলেম সলভস ইনক্রিজ। যেমন এখানে তোমার 3 জন লেবার মিলে 18টা হয়েছে, টোটাল কিন্তু বেড়েছে, বাট মার্জিনাল প্রোডাক্টিভিটি কি হয়েছে? কমেছে। বুঝতে পারছো? আর চতুর্থ জন যখন আমি নিলাম, তখন আর উৎপাদন বাড়ে নাই, কারণ ওর তো কোনো কাজ নাই, ওর তো আসলে এক্সট্রা লেবার, সারপ্লাস লেবার। তার মানে এখানে কি 3, এখানে কি হবে? 0, এখানে হয়ে যাবে 0। এখানে 18, এখানেও 18, একই 0, কোনো পরিবর্তন হয় নাই। এরপরে সে যদি পঞ্চম লেবার নিলাম, কিন্তু সে কি করলো? কাজ তো করলোই না, অকাজ করলো, সে তাদেরকে ডিস্ট্রাকশনে ফেলে দিল, আরো বেশি সময় নষ্ট করলো। তখন সে এখানে যে 18 উৎপাদন করতে পারতো, তারা মোট 18 জায়গায় তারা করলো 17, তাহলে তার মার্জিনাল প্রোডাক্টিভিটি কত হবে? নেগেটিভ -1. -1. নেগেটিভ 1 হবে। তাহলে এখানে আমরা সারপ্লাস লেবারে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে দ্য এক্সেস সাপ্লাই অফ লেবার ওভার অ্যান্ড অ্যাবভ দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড at the going free market wage rate. In the Lewis two-sector model of economic development, surplus labor refers to the portion of the rural labor force whose marginal productivity is 0 or negative. এখানে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি আমরা? Everybody is good? Okay. Yes, sir. তাহলে এখন আমরা সারপ্লাস লেবার নিয়ে আলোচনা করলাম। লেটস গো টু এক্সপ্লেন প্রোডাকশন ফাংশন। এই যে প্রোডাকশন ফাংশন আমি একটা বলে দিলাম তোমাদের, প্রোডাকশন ফাংশন আর টেকনোলজিক্যাল আর ইঞ্জিনিয়ারিং রিলেশনশিপ। এখানে আমরা যখনই প্রোডাকশন ফাংশন বলি, ওই যেটা আমি তোমাদের বললাম যে ওয়াই ইজ এ ফাংশন অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার,
ক্যাপিটালকে আমরা কে দিয়ে প্রকাশ করি, লেবারকে এল দিয়ে। ক্যাপিটাল অ্যান্ড লেবার, তো এটাকে আমরা ওই যে ইঞ্জিনিয়ার যারা আছে ইঞ্জিনিয়ারদের সাথে আসলে আমরা যখন ওই যে তোমাদের হয়তো ক্লাসে বলেছিলাম কিনা আমি ভুলে গেছি, যে উৎপাদন প্রক্রিয়াটার মধ্যে কিন্তু তোমার ধরো আমরা যে উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু ইঞ্জিনিয়ার্স আর ইনভলভ, এই জন্য এটাকে কিন্তু আমরা টেকনোলজিক্যাল আর ইঞ্জিনিয়ারিং রিলেশনশিপ বলি। কারণ এখানে ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ ছাড়া, তাদেরকে ছাড়া কিন্তু তোমার এই উৎপাদনটা সম্ভব না। তুমি যতই এখানে ক্যাপিটাল এবং লেবার বলি, আমরা অর্থনীতিবিদরা হয়তো এটা বলবো, এটা হয়তো এই রিলেশনগুলো দেখাবো বা এটার অ্যানালাইসিস গুলো আমরা করবো, বাট ইন রিয়েলিটি বাস্তবে কি হবে? বাস্তবে আমরা যে কোনো উৎপাদনের তিনটা ইয়ে থাকে আর কি। ইউনিট গুলো হচ্ছে এরকম, দেখো, প্লান্ট, কালারটা চেঞ্জ করে ফেলি, প্লান্ট, তারপর হচ্ছে তোমার ফার্ম, তারপর হচ্ছে তোমার ইন্ডাস্ট্রি। তো ইঞ্জিনিয়াররা কিন্তু মূলত তোমার প্লান্টে, ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে প্লান্ট। এখানে তারা ডিস্ট্রিবিউশনে নাই, তারা উৎপাদনে আছে। উৎপাদনের সমস্তটাই এখানে কিন্তু ইঞ্জিনিয়াররা থাকবে। ইঞ্জিনিয়াররা যে কাজটা করবে সেটা নিয়ে অর্থনীতিবিদরা আলোচনা করবে। তারা যে উৎপাদনটা করবে সেটা নিয়ে আলোচনা করবে, ডিস্ট্রিবিউশনটা কেমনে হবে, কতগুলো প্লান্ট মিলে হবে একটা ফার্ম, কতগুলো ফার্ম মিলে হবে একটা ইন্ডাস্ট্রি। যখন তুমি স্টিল ইন্ডাস্ট্রি বলবা, স্টিল ইন্ডাস্ট্রি বললে স্টিলে যে একটা ফার্মে কিন্তু একটা ফার্ম যা কোম্পানি যেটা তুমি দেখো, সেখানে কিন্তু অনেকগুলো প্লান্ট থাকে। হয়তো একটা রাজশাহীতে প্লান্ট, একটা তোমার চিটাগাংয়ে প্লান্ট, বিভিন্ন জায়গাতে প্লান্ট আছে। এই প্ল্যান্টগুলোতে তোমার ইঞ্জিনিয়াররা একদম সরাসরি ইনভলভ থাকবে। এই উৎপাদনটা যেখানে যাবে তখন তারা কি থাকবে, এই ফার্ম কি করবে, প্ল্যান্ট থেকে তাদের এখানে উৎপাদনগুলো আসলো, তার অনেকগুলো প্ল্যান্ট থেকে এই ফার্মে আসলো, তখন সে আবার ডিস্ট্রিবিউশন করলো, এটা কোথায় কোথায় যাবে, সেটা। এবং এরকম অনেকগুলো ফার্ম মিলে হবে তোমার একটা ইন্ডাস্ট্রি, যেমন স্টিল ইন্ডাস্ট্রি, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, এই হবে আর কি। তো এখানে ইঞ্জিনিয়ার, এই জন্য আমরা এখানে বলছি আর টেকনোলজিক্যাল আর ইঞ্জিনিয়ারিং রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ এ গুড প্রডিউসড অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ইনপুটস রিকোয়ার্ড টু প্রডিউস ইট। তো এটাকে, আচ্ছা, এটা আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমি ব্ল্যাক বোর্ডটা হোয়াইট বোর্ডটা একটু ব্যবহার করি। এক সেকেন্ড, হোয়াইট বোর্ডে আরেকটা জিনিস একটু দেখাই, বেশি হিজিবিজি হয়ে যাচ্ছিল এখানে। আচ্ছা, আমরা ইঞ্জিনিয়ারিং রিলেশনশিপের কথা যে বললাম, ইনপুটস এবং টেকনোলজি আউটপুটের ক্ষেত্রে, সেটা কেন বললাম আসলে? তো অর্থনীতির মূল বিষয়বস্তু, ইকোনমিক্স যখন আমরা ডেভেলপড ইকোনমিক্স বা এনি ইকোনমিক্স ওয়েন উই আর টকিং অ্যাবাউট, আমরা কিন্তু আসলে আমরা যেটা করি সেটা হলো দুইটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। কালার চেঞ্জ করি। ইকোনমিক্সের দুইটা মূল প্রবলেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে তোমার স্ক্যারসিটি, আর একটা হচ্ছে তোমার ইফিসিয়েন্সি। স্ক্যারসিটিটা কিসের? স্ক্যারসিটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। কিসের দুষ্প্রাপ্যতা? সম্পদের Resource. দুষ্প্রাপ্যতা। তা সম্পদ যেহেতু দুষ্প্রাপ্য, কম আছে, তাহলে সেটাকে আমরা কিভাবে তোমার ব্যবহার করতে হবে? ইফিসিয়েন্টলি করতে হবে। এই ইফিসিয়েন্সিটা দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার প্রোডাকশন ইফিসিয়েন্সি, আর একটা হচ্ছে তোমার কনজাম্পশন আর ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। এই যে ইঞ্জিনিয়াররা হচ্ছে এই প্রোডাকশন ইফিসিয়েন্সিতে কাজ করবে, আর ইকোনমিস্টরা, প্ল্যানাররা কাজ করবে ডিস্ট্রিবিউশনে। কাউকে ছাড়া কেউ চলতে পারবে না। তুমি ভালো ডিস্ট্রিবিউশন যদি ইফিসিয়েন্সি এখানে না হয়, তাহলে কিন্তু তোমার উৎপাদন করে কোনো লাভ নাই। তো এখানে যেটা করতে হবে, সবার সম্মিলিতভাবে একটা অর্থনীতি, এখানে আমরা বলি টুইন থিমস অফ ইকোনমিক্স। টুইন থিমস মানে দুইটা মূল বিষয়বস্তু, টুইন থিমস অফ ইকোনমিক্স, স্ক্যারসিটি অ্যান্ড এফিসিয়েন্সি। তো এই বিষয়টাই তোমাদেরকে আমি এখন নেক্সট স্লাইডে আমি দেখাচ্ছি। সেটা হলো, আমরা যখন কিছু উৎপাদন করি, আমরা শুরু করি ইনপুট থেকে, তারপরে আমরা সেখান থেকে যাই হচ্ছে আউটপুট, আউটপুট থেকে আমরা যাই হচ্ছে আউটকাম। না, এখানে আরেকটা ইয়ে আছে, আমি একটু ইয়ে করে ফেলছি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এখানে হলো ইনপুট,
ইনপুটস, তারপর হচ্ছে প্রসেস, তারপর হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে আউটকাম। এইভাবে আমরা, তো এখানে এই প্রসেস, ইনপুট থেকে আউটপুট, এই প্রসেসের ভেতর দিয়ে যেটা যায় এটাকে আমরা বলছি টেকনোলজি, এবং এখানেই বলছি প্রোডাকশন ফাংশন। এই ক্যাপিটাল এবং লেবার এগুলো ইনপুট, ইনপুট এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ইনপুট গুলো আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, একটা হচ্ছে র মেটেরিয়ালস। এগুলো নিয়ে ইঞ্জিনিয়াররা কি করবে, আউটপুট তৈরি করবে। এটাকে আমরা বলছি প্রোডাকশন ইফিসিয়েন্সি, এই অংশটাকে বলছি প্রোডাকশন ইফিসিয়েন্সি। আর আউটপুট পাওয়ার পরে সেটাকে আউটকাম হবে না হবে না, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। প্রথম অংশটা হচ্ছে প্রোডাকশন ইফিসিয়েন্সি, আর সেকেন্ডটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি। তো এখানে তোমার এই যে আউটপুট এবং আউটকাম এর মধ্যে কি পার্থক্য বলো তো? স্যার আমি কোনো কেউ একটা বলতে পারবে? উদ্দেশ্যে যদি আমরা কোনো একটা প্রোডাক্ট বানাই, সেই উদ্দেশ্যটা মানে সেই উদ্দেশ্য অনুযায়ী প্রোডাক্ট ইউজ করা গেছে কিনা সেটা আমরা হুম, বিবেচনা করে দেখবো। তাহলে উদাহরণ দাও তো একটা। আহ ধরেন স্যার আমরা জনগণকে শিক্ষিত করার জন্য 100টা স্কুল স্থাপন করলাম, কিন্তু হুম, সেই 100টি স্কুল স্থাপন করার পর ওই এলাকার মানুষজন আসলে শিক্ষিত হচ্ছে কিনা, সেই আউটকামটা আসলে কিরকম ভাবে আসতেছে, সেটা হচ্ছে স্যার আমাকে আউটকাম দিয়ে বিবেচনা করতে হবে। আচ্ছা, তোমরা তো ইনভলভ স্টিল ইন্ডাস্ট্রির সাথে নাকি? ইয়েস না, স্যার। স্টিল, তোমরা স্টিল। ইয়েস স্যার, আচ্ছা, স্টিল। ধরো স্টিল ইন্ডাস্ট্রি, তো স্টিল ইন্ডাস্ট্রিতে দেখো তোমাদের তো বিভিন্ন রকমের শীট তৈরি করা হয় না, স্টিলের পাত ইয়েস স্যার। Yes, sir. করা হয়, হ্যাঁ, সেগুলো করা হয়, এবং সেগুলো তোমার ব্যবহৃত হয় বিভিন্ন জাহাজ নির্মাণেও হবে, রাইট? Yes, sir. বিভিন্ন স্থাপন নির্মাণে তোমার হবে, এবং এবং রড কি তোমাদের মধ্যে পড়ে? Yes, sir. রড, জি স্যার, আচ্ছা, যদি রড, হ্যাঁ, মানে ইয়েস স্যার ওকে, বললাম স্যার। ওকে, ঠিক আছে। তো এতগুলো ধরো তোমার 1000 মেট্রিক টন রড উৎপাদন করা হলো, তো তুমি বললা কাগজে কলমে উৎপাদন হলো 1000 মেট্রিক টন রড উৎপাদন করা হয়েছে, কিন্তু সেই রড যদি তোমার রড দিয়ে যদি ব্রিজগুলো সঠিকভাবে তৈরি করা যায়, তখন বলে যে ইয়েস, দিস রড হ্যাভ গুড আউটকাম। রড উৎপাদন করা হলো কিন্তু সেটা ভেঙে গেল, সে তোমার তার যে ডিউরেবিলিটি যেটা ছিল তার অনেক আগে সেটা ভেঙে গেল, বললো 50 বছরের ডিউরেবিলিটি, দেখা গেলো 2 বছরের মধ্যে সে ভেঙে পড়ে গেল, ব্রিজ পড়ে গেল, বিল্ডিং পড়ে গেল, অথবা জাহাজ নির্মাণ হলো, জাহাজের সেই টেকসই যেটা হওয়ার কথা সেটা হয় না, তার মানে আউটকামটা ঠিকভাবে হয় নাই। আবার একটা এক্সাম্পল যেটা আমাদের বাংলাদেশে ছিল, ভেরি প্যাথেটিক এক্সাম্পল, সেটা হলো বাংলাদেশে তোমার এক ধরনের সিরাপ তৈরি করা হতো, সিরাপ তৈরি করা হতো জ্বরের জন্য, বাচ্চাদের সিরাপ, সেটা উৎপাদন হয়েছে, সেখানে ইনপুট ব্যবহার করা হয়েছে, সেখানে প্রসেসের ভিতর দিয়ে গিয়েছে, আউটপুট হয়েছে, কিন্তু সেই ওষুধগুলো খেয়ে বাচ্চাগুলো মারা গেছে। এটা খুব বড় নিউজ ছিল, তোমাদের সিনিয়র যারা আছে, আঙ্কেল বা বাবা বা এদেরকে জিজ্ঞেস করে দেখিও, এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটেছিল, যে তখন সিরাপ খেয়ে বাচ্চারা প্রায় কত 30 জন না 35 জন বাচ্চা মারা গেছে বাংলাদেশে, একই সিরাপ খেয়ে। তার মানে এখানে তোমার আউটপুট কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু আউটকামটা কি হয়েছে? Bad নেগেটিভ outcome. হয়েছে। তার মানে সেটা কিন্তু আউটকাম, পজিটিভ আউটকাম হয় না। দেখ, বাংলাদেশে এরকম অনেক এক্সাম্পল আছে। তো যাই হোক, আমরা এখানে যেটা দেখলাম যে এই যে রিলেশনশিপটা, এটাকে আমরা বলছি টেকনোলজিক্যাল রিলেশনশিপ। আমরা উই গো ব্যাক টু আওয়ার স্লাইড, দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? না স্যার। No, sir. ও, তাহলে আমাকে স্টপ করে আবার করতে হবে। হোয়াইট দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, স্টপ করে আবার শেয়ার দিলাম, তারপরে হোয়াইট বোর্ড না তো, আমি তো দিতে চাচ্ছি এটা আবার 1 সেকেন্ড, আমি শেয়ার দেব। শেয়ার দিলে এখানে আমার যাওয়া দরকার হচ্ছে স্ক্রিনে যাব, তারপরে শেয়ার দেব। এখন দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, I'm- স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, ওয়েল, তো আমরা এই যে এই বিষয়টা একটু বোঝানোর জন্য আমরা একটু ওখানে গেলাম, গিয়ে কথাগুলো বলে আসলাম। আর টেকনোলজিক্যাল আর ইঞ্জিনিয়ারিং রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ এ গুড প্রডিউসড অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ইনপুটস
required to produce it সেটা আমরা দেখলাম এটা হলো প্রোডাকশন ফাংশন Lewis makes two assumptions about the traditional sector agricultural sector বা traditional sector নিয়ে তার দুইটা assumption আছে সেই assumption গুলো কি কি first there is surplus labor in the sense that marginal productivity of labor is zero এটা বলা হচ্ছে marginal productivity of labor in agricultural sector সেজন্য এ দিয়েছে marginal productivity of labor in agricultural sector is zero and second হচ্ছে all rural workers share equally in the output a very important all rural workers share equally in the output so that the rural real wage is determined by the average and not the marginal product of labor as will be the case in the modern sector তার মানে কি দাঁড়াচ্ছে ওখানে তো লেবার লাগতো 4 জন ছিল কয়জন 7 জন 3 জনের তো 5 6 এবং 7তম লেবারের মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার হচ্ছে 0 যদি মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার যদি 0 হয় তাহলে তার কি কোনো ওয়েজ দেওয়া উচিত আসলে তো ওয়েজ দেওয়া উচিত না কিন্তু বাস্তবে কি সেটা হয় বাস্তবে কি বলা হয় যে 4 জনকে যত টাকা হয়েছে এই যে প্রোডাক্ট যেটা বিক্রি করা হবে এগ্রিকালচার প্রোডাক্ট সেটা বিক্রি করে আমরা 4 জনে ভাগ করে নেব সেটা কি হয় নাকি 7 জনে ভাগ করে নেয় 7 জনে 7 জনই 7 ভাগ জনে করে ভাগ করে নেয় 7 জনে যদি আমি ভাগ করে নেই তাহলে সেটা কি হলো সেটা কি মার্জিনাল প্রোডাক্ট হলো না এভারেজ প্রোডাক্ট হয়ে গেল অ্যাভারেজ অ্যাভারেজ হয়ে গেল তার মানে তার ইয়েটা হবে কি অ্যাভারেজ অনুসারে তোমরা তাদেরকে দেওয়া হবে যে ওয়েজটা থাকবে সে ওয়েজটা 7 জনে ভাগ করে 7 জনে নেবে সেটাই বলছে অল রুরাল ওয়ার্কার শেয়ার ইকুয়ালি ইন দ্য আউটপুট 7 জনে ভাগ করে সব আউটপুট নেবে সো দ্যাট দ্য রুরাল রিয়েল ওয়েজ ইজ ডিটারমাইন্ড বাই দ্য অ্যাভারেজ অ্যান্ড নট দ্য মার্জিনাল প্রোডাক্ট তাহলে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার দিয়ে তারা সেটা করবে যে 7 জনে কি উৎপাদন করছো অ্যাভারেজ কত হয়েছে Y/L 7 জন অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার and not the marginal product of labor ঠিক আছে and as will be the case in the modern sector একই রকম তো তখন আমরা যেটা দেখেছি তোমাদের কি হচ্ছে সাউন্ড সমস্যা হচ্ছে স্যার আজানে সমস্যা হচ্ছে কারো মানে এখানে কি নো স্যার সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে 1 সেকেন্ড বাবা আজান শেষ হয়ে যাবে আচ্ছা তো আমরা এখানে মডার্ন সেক্টর লিউইস মডেল অফ মডার্ন সেক্টর গ্রোথ ইন দ্য টু সেক্টর সারপ্লাস লেবার ইকোনমি তো এখানে আমরা যেটা করেছি প্রথম এই ইয়াটা ঘরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট অফ ফুড মানে এগ্রিকালচারাল সেক্টর তা এগ্রিকালচার সেক্টরে তাহলে তার আমরা ধরে নিলাম যে আমি তো বলেই নিলাম যে আমাদের এখানে দুইটা এই যে এখানে এই টোটাল প্রোডাক্টিভিটি অফ এগ্রিকালচার সেক্টর বলেই দিচ্ছে এখানে প্রোডাকশন ফাংশন কিসের ফাংশন লেবার ক্যাপিটাল এবং অন্যান্য যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো তো এখানে অন্যগুলোকে আমরা ফিক্স রেখেছি আমরা শুধুমাত্র ভেরিয়েবল রেখেছি কাকে এগ্রিকালচার সেক্টরে যে লেবার লেবারটাকে আমরা ভেরিয়েবল রেখেছি এই যে টোটাল প্রোডাক্টিভিটি প্রোডাকশন ফাংশন টিপিএ হচ্ছে টোটাল প্রোডাকশন ফাংশন অফ এগ্রিকালচার সেক্টর আর ম্যানুফ্যাকচারিং যখন হয়েছে তখন টিপিএম এই যে টোটাল প্রোডাকশন ফাংশন অফ ম্যানুফ্যাকচারিং সেক্টর আর এগ্রিকালচার সেক্টরে বলছি এটা হচ্ছে প্রোডাকশন ফাংশন এখানে হচ্ছে তোমার ম্যাক্সিমাম প্রোডাকশন যখন তার হয় যতটুকু উৎপাদন করলো টোটাল প্রোডাক্ট এটা এখান থেকে তার ওয়েজটা কিভাবে নির্ধারিত হবে টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই কতজন লেবার কাজ করেছেন 4 জন না 7 জন এই যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার অর্থাৎ অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার সমান হচ্ছে ওয়েজ রেট অর্থাৎ টোটাল প্রোডাক্ট কত হয়েছে তাকে ভাগ দিয়েছি আমি লেবার দিয়ে এবং যত হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে ওয়েজ এটা এটুকু বুঝতে পারছি ফার্স্ট কোয়ার্টাইল কি সবাই বুঝতে পারছি কোয়াড্র্যান্ট ফার্স্ট কোয়াড্র্যান্টে কারো কোনো কনফিউশন আছে নো স্যার ওকে সেকেন্ড কোয়াড্র্যান্টে যেটা করলো সেটা হলো বললো তাহলে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার তো বেশি আছে ওকে ফাইন এই যে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার সেটা হচ্ছে তোমার ওয়েজ এই যে ওয়েজটা যেটা পাইলাম এখানে যে ওয়েজটা হলো ধরো এখানে হচ্ছে তোমার 500 টাকা এই 500 টাকা আমি এখানে বসাই দিলাম এই কেন এটা বসাচ্ছি কারণ আমাদের মূল পারপাসটা হচ্ছে এখানে আসলে সারপ্লাস লেবার কত আছে সেই লেবারটা আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে ট্রান্সফার করে নিয়ে যাব তাহলে এখানে এগ্রিকালচার অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার অনুসারে আমার এখানে ওয়েজ হলো কিন্তু এখানে মার্জিনাল প্রোডাক্টিভিটি কত হবে এক্সট্রা যে লেবার গুলো আছে তাদের জন্য মার্জিনাল প্রোডাক্টিভিটি কত হবে 0 তাহলে এখানে আমরা দিয়েছি মার্জিনাল প্রোডাক্টিভিটি এই যে লাইনটা দেখলাম এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি এটা হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি তো মার্জিনাল প্রোডাক্টিভিটি এই যে এই পর্যন্ত আসার আগে
এর আগ পর্যন্ত তারা কিন্তু ছিল পজিটিভ। যখনই তারা ওই যে বললাম এখানে লেবার কিন্তু অ্যাকচুয়াল লেবার ছিল 7 জন, এই 4 জন, আরো এক্সট্রা 3 জন ছিল। তো ওই এক্সট্রা 3 জনের জন্য সে ওয়েজ ঠিকই পাবে, কিন্তু তার মার্জিনাল প্রোডাক্টিভিটি কত? 0। জিরো। এবং তারপরে যা আছে সবই 0। 4 জনের জন্য যেটা আছে সেটাই তুমি থাকবে, মার্জিনাল প্রোডাক্টিভিটি এই পর্যন্তই পজিটিভ থাকবে, এরপরে সেটা 0 হয়ে গেছে, মার্জিনাল প্রোডাক্টিভিটি 0। এই যে মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 হলো, তার মানে এক্সট্রা যে লেবার গুলো ছিল, এই যে এটা হলো সারপ্লাস লেবার। মার্জিনাল প্রোডাক্টিভিটি এখানে তো মার্জিনাল প্রোডাক্টিভিটি আর এভারেজ প্রোডাক্টিভিটি দেখানো হয়েছে ভার্টিক্যাল এক্সিসে, আর হরিজন্টাল এক্সিসে কি দেখা যাচ্ছে? লেবার দেখানো হয়েছে। তো লেবার, মার্জিনাল প্রোডাক্টিভিটি যখন 0 হয়ে গেল, তো এর পরের যে লেবার গুলো থাকবে সেগুলো কি হয়ে যাবে? লেবারের জন্য কি সারপ্লাস লেবার, এই পরের সবগুলো হবে সারপ্লাস লেবার। ঠিক আছে, এই যে দেখো মার্জিনাল প্রোডাক্টিভিটি এর, যদি তুমি এখানে লেবার, আমরা তো এখানে দিয়েছি লেবার, এখানে 1 হলো পজিটিভ মার্জিনাল প্রোডাক্টিভিটি, 2ও কিন্তু পজিটিভ, 3ও কিন্তু পজিটিভ, 4 পর্যন্ত গেলে এরপরে কিন্তু 0 হয়ে গেছে, এরপরে মার্জিনাল প্রোডাক্টিভিটি কিন্তু 0 আর নাই। এরপরে তার মানে তারপরে যত লেবার থাকবে তার হলো মার্জিনাল প্রোডাক্টিভিটি 0। তাহলে এই সারপ্লাস লেবার যেগুলো আছে সেগুলো কোথায় চলে যাবে? ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচারিং সেক্টরে চলে যাবে। এই যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে চলে গেল। এখন আমরা থার্ড কোয়াড্র্যান্টে চলে আসলাম। এখানে আমরা দেখলাম যে সারপ্লাস লেবার যেখানে ছিল চলে আসলো। তো সারপ্লাস লেবার এসে কি করবে? এটা ডিমান্ড আছে কিনা, সাপ্লাই আছে কিনা সেটা আমরা দেখবো। তো এই যে সারপ্লাস লেবার যেটা আছে এটা তো ফিক্সড, এই সাপ্লাই কোনো পরিবর্তন নাই, সাপ্লাই তো ফিক্সড। এটা তো ধরো এখানে 100 জন লেবার আছে, এই 100 জন লেবার এগ্রিকালচারে ইন্ডাস্ট্রিতে চলে আসলো ম্যানুফ্যাকচারিং এ, তাদের যে সাপ্লাই কার্ভ সেটা হচ্ছে এটা, এই ফিক্সড সাপ্লাই, এতগুলো সাপ্লাই তার ফিক্সড। এই জন্য তুমি এখানে L1 নাও, L2 নাও, L3 নাও, L4 নাও, যত সংখ্যক লেবার নাও না কেন তার সাপ্লাই কিন্তু আছে, কারণ সারপ্লাস লেবার আছে এগ্রিকালচারে, সেটা এখানে চলে গেছে। এখন কথা হলো তোমার ডিমান্ড কতটুকু আছে? সারপ্লাস লেবার তো আছে, কাজ করতে চায় সবাই, কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরে কি ডিমান্ড আছে? বলো যে হ্যাঁ ডিমান্ড আছে, এইটা এই হলো তার ডিমান্ড, লেবার ডিমান্ড। ম্যানুফ্যাকচারিং লেভেলে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ম্যানুফ্যাকচারিং সেক্টরে, তাহলে এটা হচ্ছে ডিমান্ড, এটা হচ্ছে সাপ্লাই, এই হলো তার ওয়েজ, এই ইকুইলিব্রিয়াম লেবার। তাহলে এই যে তুমি ইকুইলিব্রিয়াম লেবারটা পাওয়া গেলা, এই লেবারটা তুমি কোথায় খাটাবা? তোমার ইন্ডাস্ট্রিতে খাটাবা। সেই ইন্ডাস্ট্রিটাকে আমরা কি বলছি? সেই ইন্ডাস্ট্রি হচ্ছে প্রোডাকশন ফাংশন দিয়ে আমরা দেখাইতে পারি, এই যে প্রোডাকশন ফাংশন। এখানে কি হয়ে গেল? এখানে কিন্তু তোমার লেবার কিন্তু ফিক্সড, এইটার জন্য কিন্তু লেবার ফিক্সড করে রাখলা, এই লেবারের জন্য এই উৎপাদন, টোটাল প্রোডাক্ট অ্যাট ম্যানুফ্যাকচারিং সেক্টর M1। দ্য প্রোডাকশন ফাংশন যদি এইটা হয় তাহলে এইটা এই। এখন কথা হলো যদি তার ক্যাপিটাল সে বাড়ায় দেয় তখন কি হবে? তখন শিফট হয়ে যাবে, কারণ লেবার বাড়লে তো সে একই পয়েন্টে থাকবে। ধরো একটা গ্রাফের, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম, ধরো এখানে এক্স যদি পরিবর্তন করি কি হবে? ওয়াই চেঞ্জ হবে, এক্স পরিবর্তন করলে ওয়াই চেঞ্জ হবে। কিন্তু ওয়াই যদি অন্য কোনো কারণে পরিবর্তন হয় এক্স এর পরিবর্তন ছাড়া, তখন কি হবে? একটা ভ্যারিয়েবল এর কারণে তখন কি হবে? শিফট হবে। শিফট হবে। হ্যাঁ, তো এখন তোমার ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড জেড, এরকম বললাম। এখন এক্স এর কারণে তুমি তো এক্স এখানে বসাইছো, কিন্তু জেড এর পরিবর্তন হলে ওয়াই কেমনে পরিবর্তন হবে? শিফট হয়ে যাবে। শিফট হবে। একই রকম এখানে তুমি লেবার দিলা, লেবারের প্রোডাক্টিভিটি এখানে তুমি পাইলা, কিন্তু লেবারের পরিবর্তে এখানে যদি ক্যাপিটাল চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? ক্যাপিটাল চেঞ্জ শিফট হয়ে হবে। গেলে কি হবে? শিফট হয়ে যাবে, এই শিফট। এবং তখন এই যে শিফট হলে ডিমান্ড চেঞ্জ হয়ে যাবে, কারণ তুমি বেশি উৎপাদন করতে চাও, যে ডিমান্ড বেশি লাগবে লেবারের, ডিমান্ড চেঞ্জ হয়ে গেল, ডিমান্ড চেঞ্জ হয়ে গেলে লেবার এখানে আসলো, এই লেবারটা এখানে তুমি বসায় দিলা নতুন টেকনোলজিতে, মানে নতুন ক্যাপিটালে এখানে উৎপাদন হলো। একই রকম ভাবে যদি তোমার লেবার আরো বেড়ে যায়, লেবার ডিমান্ড এখানে হলো, এখান থেকে এখানে আসবে, এখান থেকে তুমি উৎপাদন এখানে যাবা, এটাই হলো মূল। এখানে তোমার এগ্রিকালচার সেক্টরের ওয়েজ ছিল WA, এখন হচ্ছে W, ম্যানুফ্যাকচারিং সেক্টর একটু বেশি, আর একটু বেশি তোমার ওয়েজ, এই জন্য বলছে WM যেটা আছে ইজ গ্রেটার দেন WA। এটাই ছিল মোটামুটি ভাবে লুইসের তোমার থিওরিটা। লুইস থিওরি যে সারপ্লাস যেই লেবারটা থাকলো সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে গেল, গিয়ে তোমার উৎপাদন করলো, অ্যাবজর্ব করলো, ইকোনমিক ডেভেলপমেন্ট হলো, নতুন আর উৎপাদন আরো বেড়ে গেল, আর উৎপাদন বাড়বে, এটাই বলা হয়েছে। কিন্তু এখানে তার কিছু ক্রিটিসিজম ছিল, এটা তোমরা কাল নিজেরা পড়ে নেবা, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমার মনে হয় সমস্যা হবে না। যে ক্রিটিসিজম গুলো আছে তোমার, এগুলো তোমরা পড়বা, ক্রিটিসিজম অফ লুইস মডেল। আমরা নেক্সট ক্লাসে সলো গ্রোথ মডেলটা পড়বো। আই এম সরি, এখানে 2 মিনিট বেশি হয়ে গেছে, তোমাদের কমেন্টস আমি সব পড়েছি, নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং একটা কমেন্ট ছিল যে দ্রুত শেষের দিকে একটু ফাস্ট হয়ে যায়, সেটা আমাদের একটু অ্যাড্রেস করতে হবে প্রপারলি। তো কারণ ক্লাস শুরু করতে করতে দেরি হয়ে যায় রে বাবা। তোমাদের একজনের কমেন্ট ছিল
এই ইসের আগে, বন্ধের আগে তোমরা যে কমেন্টস করেছো, একজনের কমেন্টস ছিল, স্যার আপনি তো প্রথম দিকে একটু স্লো থাকেন, পরে একদম খুব ফাস্ট হয়ে যান। তাহলে এখন কি করব? তোমরা তো প্রতিদিন ক্লাসে যে এরকমটা করো, এটা কিন্তু নেক্সট ক্লাস থেকে করিও না, যে তোমরা সেই ক্লাস শুরু করো 10 মিনিট পরে। শুভ কোথায়? শুভ আসছো? আচ্ছা, সবাইকে সবাইকে আমি বলতেছি নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে ক্লাসের শুরুতে। ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্স নেবে। অতএব তোমরা কিন্তু ক্লাসের শুরু থেকে থাকবা, যাতে আমার শেষে গিয়ে আবার ফার্স্ট না। আজকেও কিন্তু ক্লাস শুরু করেছে অনেক পরে। হ্যাঁ, 50 মিনিটসের ক্লাসে শুরু করি আমি 10 মিনিট পরে, 15 মিনিট পরে। এটা কিন্তু ঠিক না। আমরা ক্লাস শুরু করবো এক্সাক্ট টাইমে, শেষও করবো এক্সাক্ট টাইমে। ঠিক আছে? তাহলে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ টেল মি আর আস্ক মি, অথবা আমরা লিভ করতে পারি। শনিবার দিন ক্লাস হচ্ছে না, শনিবার দিন আমি ছুটি নেব। আর দোজ হু আর ইন্টারেস্টেড, এই বাজেট নিয়ে যে আলোচনা হবে, ওখানে বাজেটের সেমিনার হবে, তোমরা ইন্টারেস্টেড থাকলে তোমরা সিড আপ মিলনায়তনে যাবা। আমি এই যে নাসিরকে দিয়ে দেবো, ওইটা আমি শেয়ার করে দিচ্ছি এই প্রোগ্রামটা। তোমরা গেলে ওখানে ওখানে যেতে পারো। আর লাঞ্চ দেবে সবাইকে, লাঞ্চের ব্যবস্থা ওখানে আছে। আর তোমরা বন্ধুরা মিলে আনন্দ করতে করতে ওখানে গেলা, ঘুরে আসলা, একটু বাজেট নিয়ে আলোচনা শুনে আসলা, যদি যদি ইন্টারেস্টেড থাকো। আর গেলে আমার সাথে দেখা করে এসো। ঠিক আছে তাহলে? ওকে, কার কোনো কোশ্চেন না থাকলে আমরা লিভ করবো। সালাম স্যার। Okay, sir. Thank you, Okay, sir. thank you. So, থ্যাংক ইউ স্যার। thank you, sir.